সুপ্রিয় শ্রোতা, কথা মানবী ইউটিউব চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত জানাচ্ছি। আমি আইরিন অন্না। আমাদের আজকের নিবেদন আখতারুজ্জামান ইলিয়াসের লেখা বিখ্যাত ছোট গল্প নিরুদ্দেশ যাত্রা। এই মনোরম মনোটোনাস শহরে অনেকদিন পর আজ সুন্দর বৃষ্টি হলো। রাত 11টা পার হয়। এখনও রাস্তায় রিক্সা চলছে। ছলছল করে যেন গটিয়ার বিলে কেউ নৌকা বাইছে। তাড়াতাড়ি করো বা হে, ঢাকার গাড়ি বুঝি ছাড়ি যায়। আমার জানালায় রোদন রূপসী বৃষ্টির মাতাল মিউজিক, পাতাবাহারের ভিজে গন্ধ ভরা শাড়ি, বিষাদবর্ণ দেওয়াল। অনেকদিন পর আজ আমার ভারী ভালো লাগছে। ছমছম করা এই রাত্রি আমারই জন্যে তৈরি। এরকম লোনলি লগ্ন আমি কত দিন পাইনি, কত কাল, কোনো দিন নয়। বৃষ্টি বুনট এইসব রাতে আমার ঘুম আসে না। বৃষ্টিকে ভারী অন্যরকম মনে হয়। বৃষ্টি একজন অচিন দীর্ঘশ্বাস। এইসব রাতে কিছু পড়তে পারি না আমি। সামনে বই খোলা থাকে, অক্ষরগুলো উদাস বয়ে যায়, যেন অনন্তকাল কুমারী থাকবার জন্যে একজন রিক্ত রক্তাক্ত জন্মদান করল এদের। চায়ের পেয়ালায় 3টে ভাঙা পাতা ঘড়ির কাঁটা হয়ে সময়কে মন্থর কাঁপায়। 60 পাওয়ারের বাল্বে জ্বলছে ভিজে আলো, আর চিনচিন করে ওঠে হঠাৎ। কতদিন আগে ভরা বাদলে আশিকের সঙ্গে আজিমপুর থেকে ফিরলাম 7টা রবীন্দ্রসঙ্গীত শুনে। তুই ফেলে এসেছিস কারে, সেই সোনার শৈশবে ভুল করে দেখা একটি স্বপ্ন, স্বপ্নের মতো টলটল করে। আমার ঘুম আসে না, আলোর মধ্যে একলা জেগে রই। সন্ধেবেলা আম্মার ঘরে যখন যাচ্ছি, আকাশ কালো, রাস্তায় মানুষজন নেই। 4টে জানালায় আমাদের পাতাবাহারের ছায়া লুফে নিয়ে পালিয়ে গেল 2টো ফক্সওয়াগন। কাক আর বাদুড়েরা চিৎকার করে উঠল। আমার মনে হলো আজ আমি একটুও ঘুমোতে পারবো না। আধ ঘন্টা একা কাটিয়ে আম্মার ঘর থেকে যখন ফিরছি, তখন ভরা স্বরে বৃষ্টি শুরু হয়েছে। আমার খারাপ লাগলো, আজ আমার একটুও ঘুম হবে না। আম্মার ঘরে কী যেন ফেলে এসেছি। আম্মার ঘরে যাবার জন্যে রঞ্জু উঠে দাঁড়ালো। দরজার সামনে এসে ছিটকিনি খুলবে বলে হাত তুলতেই মনে পড়ল বাইরে থেকে এটা বন্ধ। মাঝখানে একটা ঘর পার হয়ে আম্মাদের ঘর। তবু দরজার ছোট একটা ফুটোয় ছুচলো ঠোঁট রেখে নিচু ও নরম স্বরে ফিসফিস করে উঠল, আম্মা, দরজা খোলো, দরজা খোলো। বৃষ্টি ধীরে ধীরে কমে আসছিল। রঞ্জু জানালার বাহিরে তাকিয়ে দেখল এখন একেবারে নেই। বকুল পাতার নিঃশ্বাস বড় শূন্য মনে হয়। ল্যাম্পপোস্টে ভিজে আলোয় ইলেকট্রিক তারের ওপর ষাঁড় বেঁধে জ্বলছে বৃষ্টির শিশির। জলের ফোঁটাগুলো এক পলক পরপর গানের টুকরার মতো নিচে ঝরে পড়ছে। কাজলা দিদি এই তারের মধ্যে দিয়ে কোথায়, কার বাল্বে জ্বলে উঠছে, কোথায়? ফুলের গন্ধে ঘুম আসে না, একলা জেগে রই। মাগো, আমার শোলক বলা কাজলা দিদি কই? এই জায়গায় এসে কাজলা দিদির জন্যে রঞ্জুর ভারী খারাপ লাগলো। ব্যাকুল ও দ্রুত হাতে ধাক্কা দিতে দিতে রুদ্ধ কণ্ঠে চিৎকার করতে থাকলো, আম্মা, দরজা খোলো, দরজা খোলো, আম্মা, দরজা খুলে দাও, খোলো না তাড়াতাড়ি, খোলো। কয়েক সেকেন্ড অনিয়মিত বিরতি দিয়ে এমনি 4-5 বার ডাকবার পর দীর্ঘ একটা বিরতির মধ্যে রঞ্জু জড়ানো একজোড়া স্বর শুনতে পায়, কে কে যেন ডাকছে না? স্বপ্নের মধ্যে আম্মা ছিঁড়ে আসছে, বেচারি মা আমার। রঞ্জু। একটু থেমে আব্বা ফের বলল, রঞ্জু না? রঞ্জু? এখনও ঘুমোয়নি। দরজা খুলে দিতে বলছে না? ডাক্তার কাল বলল না ওয়েদার পাল্টালে একটু ইমপ্রুভ করতে পারে? এই যে শোনো, ফের ডাকছে। কি করি? দরজা খুলে দেব? আম্মার ভীরুস্বর শুনে রঞ্জুরও একটু ভয় করল। দরজা দাও, খুলেই দাও, নইলে আরও বাড়তে পারে। যদি বেরিয়ে যেতে চায়, যাবে। এত রাতে এসব ভালো লাগে না, খুলে দাও। চলো, তুমিও চলো। একা যেতে ভয় করছে। পর্দার কাঁপা কাঁপা ছায়াকে মনে হয় অন্য কোনো মানুষ কিংবা একজন মানুষ নয়। পুকুর ধারে নেবুর তলে থোকায় থোকায় জোনাই জলে। নেবু পাতার মর্মর শুনতে শুনতে রঞ্জু ফের বিমর্ষ হলো। একজন বিপরীত লোককে আমি মিছিমিছি প্রতিবিম্বিত করছি। বাইরে তালা খোলার শব্দ পেয়ে
টেনে ছিটকিনি খুলে ফেলল। ঢেউতোলা পর্দায় তাকিয়ে দেখে অ্যাবসার্ড প্রতিবিম্ব টুকরো টুকরো ভেঙে পড়ছে। এত রাতেও ঘুমোসনি বাবা? বৃষ্টির পর আব্বার চুল সাদা, বিষণ্ণ ও অল্প হয়ে গিয়েছে। আব্বার শুকনো কণ্ঠস্বরে প্রয়াস বড় করুন। রঞ্জু যেন ট্রাঙ্ক কলে একটা শোক সংবাদ শুনছে। এখনও ঘুমোসনি বাবা? কত রাত হয়ে গেছে, যাও শুয়ে পড়ো। ঘুম ভাঙা জিভের মধ্যে লুটোপুটি খেয়ে আম্মার শব্দগুলো ক্লান্ত হয়ে বেরিয়ে এলো। আম্মা বেটে, ফর্সা ও গোলগাল। আম্মার ও আব্বার ছায়া তীর করে কাঁপছে দেখে রঞ্জু একটু অবাক হলো। এমন কেন হয়? আম্মা, তোমাদের ঘরে ফেলে এসেছি। আমাদের ঘরে কি ফেলে এসেছিস? কখন কি ফেলে এলি? ওই যে বিকেলবেলা বৃষ্টি আসছে যখন। সাজিয়ে কথা কইতে ভালো লাগছে, যেন কথা এঁকে রঞ্জু সেই ছবি হাওয়ায় টাঙিয়ে দিচ্ছে। আকাশে ভীষণ মেঘ করেছে। তুমি যে বলছিলে অঞ্জুটা এখনও ফিরল না, কোথায় যে আছে? তালগাছ থেকে মস্ত একটা ডাল উড়ে এসে তারের ওপর ঝুলতে লাগলো। ধুলোয় চারদিক একাকার। তখন তোমার ঘরে ফেলে এসেছি। কি কি ফেলে এসেছিস? রঞ্জু ভারী বিব্রত হয়ে দেখল ওর অনিচ্ছুক ছায়া আরও দ্রুত কাঁপতে শুরু করেছে। ঠান্ডা মেঝে, চেয়ারের গাঢ় খয়েরি পা ও টেবিল ক্লথের লোটানো লতায় অগোছালো তাকিয়ে রইল। কি ফেলে এসেছিস? কি? হঠাৎ অপরাধী, বিনয়ী ও এলোমেলো বলে ফেলল রঞ্জু। ঠিক মনে করতে পারছি না, ভুলে গেলাম কি যেন ফেলে এসেছি। আচ্ছা, ওই ঘরে চলো আমাদের সঙ্গে, কি ফেলে এসেছো দেখব চলো। বাবা অসহিষ্ণু হাসল একটুখানি। চলো, তাড়াতাড়ি চলো। পর্দার এপারে এলে আলো ছায়া আর রইল না। অঞ্জু মঞ্জু দুটো বিছানায় অনায়াস ঘুমোচ্ছে, স্বপ্নময় নরম অন্ধকারে, সাধির মধ্যে সেধে। সেলফি আলমারিতে বইগুলো সারি সারি কফিনের মতো শুয়ে রয়েছে। এসব পার হয়ে ওরা একটা বড় ঘরে ঢুকল। আব্বা, আম্মা আর রঞ্জু। দেওয়ালে কোনোদিন উড়বে না তুলোর সাদা প্রজাপতি ও সবুজ সুতোর প্রেমিক ময়ূর দম্পতি লালচে হয়ে গিয়েছে। ইজি চেয়ারের বিস্তৃত হাতায় বেহায়া বার্নাটসর ওপর আব্বার পুরু চশমা মশারিকে পানসে তাকাচ্ছে। কোথায় কি ফেলে গিয়েছ, মনে পড়ছে? সন্ধেবেলা, তখনও আকাশ ভারী মেঘলা, চারদিকে আধার করে আসছে। এই ঘরে কি যেন ফেলে গেলাম। আলমারির লম্বা আয়নায় পেছনের দেওয়াল সাদা ও নিরুদ্বেগ প্রতিফলিত। আব্বার পালঙের মাথায় অন্তরঙ্গ টেলিফোনে কারো কণ্ঠস্বর জড়ানো রয়েছে স্পঞ্জের মধ্যে। রিসিভার তুলতেই বাজতে শুরু করবে। কোথায় রঞ্জু? আব্বাকে বিকেলবেলা অনেক পুরুষ শোনা যায়, কিন্তু এখন এত সাধারণ। রঞ্জুর একটু দুঃখ হলো। দিন দিন আব্বা বড় সাধারণ ও সংসারী হয়ে পড়ছে। কোথায় মনে পড়ছে এখন? কি ফেলে গিয়েছিলে? কি? রঞ্জু, ভেবে দেখো না বাবা, মনে পড়ছে? মৃত্যুমন্থর এই রাত্রি কেবলই সময়হীন ছড়িয়ে পড়ে। রোগা হয়ে রঞ্জু একটু কাঙাল হাসল। ফ্যাকাশে বলতে লাগলো, ঠিক মনে করতে পারছি না আম্মা, একেবারে ভুলে গেলাম। কী জিনিস বারবার ভুলে যাচ্ছি? সন্ধেবেলা যখন চারদিক আধার করে এলো, না, তবে বোধ হয় অন্য কোনো সময় কি যেন ফেলে গেলাম। আমি ঠিক কি যেন। চোখের মনের মধ্যে তখন আশ্চর্য একটা অকাল আধার সূর্যোদয়ের মতো জেগে উঠল ধীরে ধীরে। ঝাপসা ও নিরাকারকে নিরনুভব স্থির তাকিয়ে রঞ্জু কণ্ঠের ঘন লবণ লালে মরমর করে উঠল। তবে অন্য কোথাও বোধ হয়। ওর আরও ভেতরে হৃৎপিণ্ড ও অ্যাবডোমেনের চামড়ার দেওয়ালে ভাষা ভাষা প্রতিধ্বনিত হল। কোথায় যেন ফেলে এসেছি। চোখের চোপসানো চুলোয় বলকানো আধার ফুটিয়ে রঞ্জু আব্বা ও আম্মার সঙ্গে নিজের ঘরে ফিরল। আমরা যাই, তুমি ঘুমো কেমন? ওর গায়ে একটা চাদর টেনে দিয়ে আম্মা আব্বার দিকে তাকালো। আম্মা ও রঞ্জু দেখল আব্বার চোখ ভারী ছলছলে। রঞ্জু! আব্বার ডাক শুনে রঞ্জু অবাক হলো। কণ্ঠস্বর ফের অন্যরকম হয়ে গিয়েছে, নিচু, ক্ষীণ ও নেই। এখন ঘুমিয়ে পড়ো বাবা। দুটো দরজাই খোলা রইল। যদি খুব খারাপ লাগে বারান্দায় যেও, রাস্তায় বেরিও না। আকাশ আজ ভারী বিশ্রী।
ঘুমিয়ে পড়ো কেমন। আমার ঘুম আসে না, রঞ্জু গুনগুন করে উঠল। চোখ বন্ধ করে চুপচাপ শুয়ে থাকো, ভাবতে থাকো সামনে মস্ত এক মাঠ। মাঠে অনেকগুলো ভেড়া চড়ে বেড়াচ্ছে, অগণতি ভেড়া, হাজার হাজার লাখ লাখ ভেড়া চড়ে বেড়াচ্ছে। ওইগুলো গুনতে থাকো, মনে মনে গোনো, 1 2 3 4 5 6। কোথায় যেন আমি এমনই একটা মাঠ দেখেছি। সেই মাঠের একদিকে ধূসর রঙের পাহাড়, দীর্ঘ একজন মানুষ পাহাড়ের বিপরীত দিকে হাজার হাজার ভেড়ার পেছনে স্তব্ধ দাঁড়িয়ে রয়েছে। কবে দেখেছি, কবে, কোন জন্মে? এমনি গুনতে থাকো, দেখবে টায়ার্ড হয়ে পড়েছ, তখন তোমার ঘুম পাবে। টায়ার্ড হয়ে পড়লে ঘুম আসবে? আমি তো সবসময়ই ভারী ক্লান্ত হয়ে থাকি। আমি এক জন্ম ক্লান্ত লোক। আমার তবে ঘুম আসে না কেন? হ্যাঁ বাবা, চোখ বন্ধ করে অনেকক্ষণ ধরে গুনতে থাকো, দেখো কেমন সুন্দর ঘুম পাবে। আমি কতদিন এমনি করে ঘুমিয়েছি। ওরা চলে যাবার পরও আম্মার শাড়ির ঘুম ঘুম গন্ধ সারা ঘরে নিথর জমে রইল। নীল আলোর ফ্যাকাশে গন্ধ, বাইরের সোদামাটির আভাস, আব্বার ছড়িয়ে যাওয়া সিগারেটের লুপ্ত ধোঁয়া, নিচে পুরনো স্টেটসম্যান, ধুলো ভরা স্লিপার, টেবিলে শোপেনহাওয়ারের অনন্ত সৌরভ। রঞ্জু নিবিষ্ট কুকড়ে শুয়ে সমস্ত ঘরব্যাপী ঘন গভীর নিঃশ্বাস নিতে শুরু করল। এই ঘরের গন্ধ দিন দিন পাল্টাচ্ছে। আগে ভোরবেলা এখানে নতুন ছড়ার ছবির গন্ধ করত। মনে হলো জবাব এলো, আমরা নাই নাই। এই কথাগুলো যে পাতায় ছিল সেখানে সুন্দর তেতো গন্ধে চোখ রাখলে আমার ঘুম আসত। মাঝে মাঝে ঘুম ভেঙে গিয়েছে আম্মার নীল জর্জেটের শাড়ির গন্ধে। ওই শাড়িটার পুরনো পুরনো গন্ধ ছিল একটা। ন্যাপথলিন, বাক্সের চামড়া, বাতাস সব মিলিয়ে এই সুবাস কত রাতে রঞ্জুকে জাগিয়ে তুলেছে। আম্মা, ছবি দেখতে যাচ্ছ? ও মা, তুই ঘুমোসনি এখনো? শাড়ির কুচি ঠিক করতে করতে আম্মা মিষ্টি করে তাকাতো। যাও বাবা, ঘুমো, এসব বড়দের ছবি, তোমাদের দেখতে নেই। তখন রূপমহলে কেবল বাংলা ছবি চলত। আম্মা আমাকেও নিয়ে গেছে মাঝে মাঝে। সেতু ছিল একটা ছবির নাম, সংসার, নিয়তি, বাবলা, আরও সব কী নাম মনে নেই। আব্বা একটু একটু রাগ করত, এসব ছবি তোমাদের জন্যে নয়, তোমাকে টারজান দেখাবো। মঞ্জু আর আমি আব্বার সঙ্গে নিউ পিকচার হাউসে টারজানের ছবি দেখে এলাম। তখন বুঝি সিনেমায় সিগারেট খাওয়া বারণ নেই। আব্বা সিগারেট ধরিয়েছিল, আমার মনে আছে। ইন্টারভ্যালের সময় সামনের সিটে একজন কাকে যেন একটু জোরে জোরে বলল, আরে না না, এবারও ফেল করেছে। কেউ বোধহয় কোনো পরীক্ষায় ফেল করেছিল। সে কি বারবার ফেল করত? হঠাৎ দ্রুত ও বিরতিহীন ঘণ্টাধ্বনি শুনে দিশেহারা বুকে রঞ্জু জানালার সামনে দাঁড়ালো। চাদরটা মেঝেতে লুটিয়ে পড়েছে, অর্ধেকটা বিছানায়। জমানো প্রবাহিত হচ্ছে বিছানা থেকে মেঝে। ঢং ঢং চিৎকার করে ছুটে গেল ফায়ার ব্রিগেডের কালো রঙের দ্রুতশ্বাস গাড়ি। কার সর্বনাশ ঘটল এত রাতে? ফর হোম দ্য বেল টলস? কার বাড়ি ধসে গিয়েছে? এই রাতে আগুন লেগেছে কোনখানে? চারদিকে জলের পাতলা জালে আলোর ইলিউশন ফেলে গাড়িটা কোথায় মিলিয়ে গেল? তখন কেমন হতাশ চিত্তে ও বাইরে এসে দাঁড়ালো। ঘর থেকে নীল আলোর একটুখানি এখানে এসে পড়েছে। আকাশে কালো মেঘ, কিন্তু বৃষ্টি থেমে গিয়েছে। গাছপালায় ভিজে অন্ধকার ছিপছিপে ছড়ানো। এই আলো ও আঁধারিতে, এই নীরব নিসর্গে ছমছম ভয় করে আমার। কাঠের পুরনো ছোট ভিজে গেটটা নরম হয়ে গিয়েছে। ডান হাতের নখ দিয়ে রঞ্জু অল্প একটু কাঠ তুলে ফেলল। খুব ফ্যাকাশে, নেই নেই একটা ভিজে গন্ধে ভারী পাতলা করে দুবার নিঃশ্বাস নিল। রাস্তার লাল সুরকির ফাঁকে ফাঁকে জল একটু একটু ঘোলা। ইলেকট্রিক তার, মেঘলা আকাশ, ল্যাম্পপোস্টের বিনীত মাথা, সেই জলে তিরতির কাঁপে। ম্লান আলো বাল্বের ওইটুকু ছায়ায় রঞ্জু দেখতে পেল নিশ্চিন্তপুরের সময় কাদা। নির্লিপ্ত মাঠে দুপুর ঝাঁ ঝাঁ করছে। ছোট ছোট ছায়া ফেলে দুর্গার সঙ্গে রঞ্জু রেললাইন দেখতে কত দূরে পাড়ি দিচ্ছে।
দুর্গা সিঁদুরের কৌটো চুরি করে তাকের উপর লুকিয়ে রেখেছিল বলে রঞ্জুর বড্ড মন খারাপ করে। দিদি, তুই সিঁদুরের কৌটো চুরি করলি কেন? দুর্গাকে শুধবে বলে রঞ্জু সামনের দিকে সোজা স্পষ্ট তাকালো। দেখল অন্ধকার ও জলের মধ্যে নিশ্চিন্তপুর অতল ডুবে গিয়েছে। ল্যাম্পপোস্টে ঠেস দিয়ে দুর্গা রঞ্জুকে ভারী সময়হীন তাকাচ্ছে। দুর্গার শরীর একজন নিপুণ প্রতিমা হয়ে রঞ্জুর সমস্ত স্মৃতিকে গেঁথে রেখেছে। রঞ্জু উদ্বেল বুকে কলকল করে উঠল, দিদি। তখন প্রচণ্ড নির্বাক নিস্পন্দ সাংঘাতিক আতঙ্কে ওর গলা লম্বা হয়ে গেল। শিরদাঁড়া বেয়ে স্রোতহীন দাঁড়িয়ে পড়ল শীতল প্রাণহীন রক্ত। কতকাল হলো দুর্গা মারা গিয়েছে। ওকে নিরনুভব ও স্নায়ুহীন করে গাম্বুট রেনকোট মোড়া দুর্গা হান্টার হাতে এগিয়ে এলো। কে? উত্তর না পেয়ে লোকটা ওর মুখোমুখি দাঁড়ালো। আপনি ইলিয়াস সাহেবের লড়কা না? কোথায় যাচ্ছেন? কোথাও না। এত রাতে দাঁড়িয়ে আছেন কেন? পুলিশ জিজ্ঞেস করল। ঘরে চলে যান। এই মেঘলা রাতে বাহারে এসেছেন কেন? রঞ্জু বলল, এমনি, ঘুম আসছে না। বাদলা রাতে আমার ঘুম হয় না। নিদ আসছে না? একটু পায়চারি করেন রাস্তায়, বেশ আরাম লাগবে দেখবেন। বৃষ্টি আর পড়ছে না, কিন্তু আকাশ জুড়ে কালো কানা মেঘ শেষ তারাটিকেও নিভিয়ে দিয়েছে। দুদিকের গাছ থেকে টিপ টিপ জল পড়া শুনতে শুনতে পুলিশের সঙ্গে রঞ্জু হাঁটতে লাগল। আপনি কলেজে পড়েন? না। চাকরি করেন? না। কেন, কিছু করেন না? এমনি, ভালো লাগে না। ভালো লাগে না? পুলিশ একবার রঞ্জুর দিকে তাকালো। আপনার দাদার তবিয়ত এখন কেমন? আপনি দাদাকে চেনেন? পুলিশ একটুখানি হাসল। চিনি না? আপনার দাদা যখন কাটিহারে ছিলেন তখনই তো আমি প্রথম কনস্টেবল হলাম। তারপর হাওড়া সান্তাহারেও একসাথে ছিলাম। আপনার আব্বারা তো তখন সব ছেলে মানুষ। আপনি আমার আব্বাকে চেনেন? তোমার জন্মের আগে থেকে চিনি বাবা, বহুত দিন থেকে চিনি। উচ্ছ্বাসে পুলিশের কণ্ঠ বলকেন দুধের মতো শব্দ করে উঠল। একাগ্রচিত্তে রঞ্জু এই স্মৃতিশিহরিত মানুষকে ব্যাকুল তাকিয়ে রইল। কাটিহারে থাকতে তোমার দাদা যখন কাটিহারে ছিল খুব দাপটে থেকেছে। অমন বড়বাবু আমি আর দেখলাম না। এক হাত কোমরে রেখে হান্টারটা নিজের হাঁটুতে ঠেকিয়ে পুলিশ দাঁড়িয়ে পড়ল। বাঁ দিকের রাস্তার শেষে ল্যাম্পপোস্টে তাকিয়ে স্বগতের মতো মরমর করতে লাগল। তোমার আব্বা তখন কলকাতায় পড়ত আর খালি মিটিং করত ছাত্রদের সাথে মিলে। এই আজ রানাঘাট, তো কাল ঢাকা, তো পরশু বারোয়ান, ফের সিরাজগঞ্জ, কখনো পাটনা, দিল্লি চলে গিয়েছে। এই খালি ঘুরতো আর মিটিং করত। বড়বাবু কত রাগ করেছে। তুমি এইসব করবে তো পড়ালেখা করবে কখন? রঞ্জুর বুকের মধ্যে মোচড় দিয়ে ওঠে। এইসব দিন আমার জন্মের কত আগে মিশে গিয়েছে। এদের জন্যে আমার এমন করে কেন? আব্বার রক্তের সঙ্গে এই দিনগুলো কি আমার শরীরে উজান বয়ে এলো? আমার ভারী ইচ্ছে করে একবার এদের ছুঁয়ে দেখি। তখন কোথায় যেন বাজ পড়ল। অতর্কিত স্বাভাবিক কণ্ঠে পুলিশ বলল, আমি এই রাস্তায় চলে যাব ডিউটি দিতে। বাদলা রাখবে, সালারা বহুত সুবিধা পেয়ে যাবে। আপনি বাড়ি যান বাবা। কোথায় বাজ পড়ল, বিজলি চমকাচ্ছে, ফের বারিশ হবে। রেনকোটে ঢাকা কনস্টেবল স্মৃতি ও বিষাদে নুয়ে স্বাদহীন হেঁটে চলে গেল ধীরে ধীরে। দুই দিকের বাড়িঘর সরে গিয়ে ওকে পথ করে দিচ্ছে। মোড়ে ল্যাম্পপোস্টের নিচে দাঁড়িয়ে পুলিশ রঞ্জুকে অবশ হাত নাড়ল। এখন একটুও বাড়ি ফিরতে ইচ্ছা করছে না। মাথা নিচু করে সামনে তাকিয়ে রঞ্জু অন্ধকারের পানে পা বাড়ালো। গায়ের উপর ঝিরঝির বৃষ্টি পড়লে রঞ্জু উপরে তাকিয়ে দেখে মেঘে মেঘে আকাশ কত নিচে নেমে এসেছে। চারদিকটা কেমন ছায়া ছায়া। পুরনো জাম গাছটায় হাজার হাজার ভিজে পাতা উদ্বন্ধন আত্মহত্যায় অতৃপ্ত ঝুলছে। রঞ্জুর গাটা শিরশির করে উঠল। এই যে পুলিশ আমার গত রক্তের স্মৃতিকে রোদন করে গেল, এ কি পুলিশ না অন্য কেউ? এ কি কেউ না কেউ নয়? এ যদি কেউ নয় হয়, না আর ভাবা যায় না। মাথা নিচু করে কোনো দিকে না তাকিয়ে হনহন হাঁটতে শুরু করল। এখানে শহর শেষ। নদীর ওপর ঢেউ খেলানো লম্বা মাঠটা গেরুয়া নিঃশ্বাস নেয়। বৃষ্টিতে ভিজে
এখন একেবারে নেতিয়ে পড়েছে। নদীর তীরে একটা পুরনো শিমুল গাছ সারা দিন রাত ওপারে তাকিয়ে থাকে। মন্থর মেঘগুলো অনিয়মিত বিদ্যুতে মাঝে মাঝে বিচ্ছিন্ন হয়ে পড়ছে। রঞ্জু বিদ্যুতের আলোয় দেখে, এই মাঠে আমি আগে মেলা এসেছি। 1943 বছর আগে আমার স্কুলের বন্ধুরা এখানে ক্রিকেট খেলতো। আমি নদী তীরে বসে মাঝে মাঝে ওদের দিকে কখনো নদীর পানি চেয়ে সময় ও বিষাদ কাটিয়েছি। শেলি কতবার ডেকে গেল, এই রঞ্জু খেলবি নাকি? আমার ভয় করত। আমি একদিনও খেলিনি। কতদিন সন্ধে হতে দেখেছি এখানে, সন্ধ্যের পরও উঠতে ইচ্ছা করত না। মলিন নদীতে দুঃখী চাঁদ ফ্যাকাশে জ্যোৎস্না ঢেলে দিল। আঁধারে নিসর্গ হয়ে উঠল মূর্তি। নদীর শীর্ণ সুবাস জলের অন্তর্বাস থেকে উঠে আসা নিরেট ভারী গন্ধের মধ্যে অকাললুপ্ত হয়ে গেল। আমার কেমন লাগত। একদিন ওরা ক্রিকেট বল হারিয়ে ফেলেছিল। সারা বিকেল খুঁজল। চাঁদমারির 3 দিকে ছোট ছোট ঝোপ, পশ্চিমে শিরীষ গাছের অন্ধকার। শিমুলতলা সেই বল কোথাও পাওয়া গেল না। ছেলেরা মন খারাপ করে বাড়ির দিকে চলে গেল। আমি কোথায় কী যেন হারিয়ে এসেছি। ওর চিত্ত ভারী এলোমেলো হয়ে পড়লে রঞ্জু ভয়ানক উদ্বিগ্ন বোধ করে। উৎকণ্ঠ হয়ে কেবলই মনে করতে লাগল, আমি কোথায় কী যেন হারিয়ে ফেলে এসেছি। কোথায়? তখন বিহ্বল রঞ্জু শিমুল গাছের নিচে শুয়ে পড়ল, নদীর জলে উন্মুখ কান পেতে। কালো আকাশ ভেঙে ঝমঝম বৃষ্টি পড়ছে। ওর এখন একটু একটু তেষ্টা পেয়েছে। জিভ দিয়ে ঠোঁট বুলোতে বুলোতে রঞ্জু শুনতে পায় নদীর অনিকেত জলে পাগল ঢেউয়েরা জন্ম নিচ্ছে, কেবলমাত্র মরবার জন্যেই। শিমুল গাছের বুকে মাতাল সমীরণ বেপরোয়া জায়গা করে নিচ্ছে। মেমোরি মর্মনিত রঞ্জু তখন আব্বার সাদা রঙের তরল ঘন স্বাদ, আম্মার রাঙা আধার থেকে শুরু করে নিশ্চিন্তপুরের মাঠ, নদীর জল, পাতার মর্মর সবাইকে এক ঠাই করে পাগলের মতো খুঁজে বেড়াতে লাগল। এরকম এক রাজ্য থেকে আরেক রাজ্য, এই কাল থেকে সেই কাল ঘুরে ঘুরে রঞ্জুর তেষ্টা ওর কণ্ঠের মধ্যে সুর বসিয়ে দিল। রঞ্জু জলের জন্যে কাঙাল হাঁ করে রইল। বৃষ্টির জল ওর চিবুকে পড়ে গড়িয়ে যাচ্ছে। নাকের ডগা থেকে ছিটকে চলে যায় কোথায়। গালে জলের ছিটে লাগছে। চারিদিকে এত জল, একটি ফোঁটাও ওর পাতলা ঠোঁট বেয়ে পড়ল না, যা কিনা এলোমেলো দাঁতের সারি পার হয়ে জিহ্বার সড়ক ধরে কণ্ঠে পৌঁছে যেতে পারে। রঞ্জু জলের প্রত্যাশায় জলে ডোবা মানুষের মতো এলোপাথাড়ি ঢোক গিলতে লাগল। প্রত্যেকটা ঢোক কাঁটা হয়ে ওর বুকের মধ্যে খোঁচা খোঁচা গেঁথে যাচ্ছে কেবল। প্রবল রকম ঝড় হইতে শুরু করেছিল। আর দেখো, এমন সময় শিমুল গাছের মস্ত একটা ডাল তার সমস্ত মর্মরিত পাতা, কাকলিশূন্য নীড়, বৃষ্টির ছড়ানো ফোঁটা ও রঞ্জুর জন্যে বুক ভরা বর নিয়ে ঢেউয়ের মতো শব্দ করে ভেঙে পড়ল। রঞ্জুর মনে হলো আমার ওপর, আমার বুকের মধ্যে কালো অন্ধকার ও ভারী কোনো নিরাকার নিঃশ্বাস স্থায়ী আশ্রয় নিয়েছে। দেখার জন্যে ও চোখ খুলতে চেষ্টা করল, কিন্তু ভিজে শিমুল ফুলের রাশি স্তূপাকার পড়ে রয়েছে ওর চোখের ওপর। বুকে জড়িয়ে ধরবার সাধ করে হাত দুটো তুলতে গেল। ওর হাতে শিমুল ডাল শান্ত অনিবার্য ছড়িয়ে রয়েছে। শুকবে বলে রঞ্জু জোরে নিঃশ্বাস নিতে চাইল, কিন্তু ওর নিঃশ্বাস তখন শেষ হয়ে এসেছে। রঞ্জু সুবাস নিতে পারল না। সুপ্রিয় শ্রোতা, আপনারা এতক্ষণ শুনছিলেন আখতারুজ্জামান ইলিয়াসের লেখা বিখ্যাত ছোট গল্প নিরুদ্দেশ যাত্রা। খুব শীঘ্রই চলে আসব নতুন কোনো পরিবেশনা নিয়ে। সকলে খুব ভালো থাকুন, সুস্থ থাকুন, আনন্দে থাকুন, নিরাপদে থাকুন। নিজের জন্যে বাঁচুন, নিজের আপন মানুষদের জন্যে বাঁচুন। অনেক অনেক শুভকামনা জানিয়ে আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি।